সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি ক্লাস নিব ট্রান্সফরমেশন, কিন্তু কিছু এক্সেপশনাল রুলস, যেগুলো একটু ব্যতিক্রম, সচরাচর আসে না, আবার অনেক সময় পরীক্ষায় আসে। সেগুলো যাতে তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারো বা তোমাদের কোনো সমস্যা না হয়, সেই জন্য আমি এই ক্লাসটি নিব। সব আইটেমগুলো হয়তো পড়ানো যাবে না, সময় 20 মিনিট, এর মধ্যে যতটুকু কভার করা সম্ভব আমি চেষ্টা করব। আমরা প্রথমে যাই যে আমরা কিসে অভ্যস্ত আছি আর ব্যতিক্রম কি আসতে পারে। আমরা এই ধরনের সেন্টেন্স করতে অভ্যস্ত: as soon as I reached the station, the train left. এ ধরনের সেন্টেন্সকে নেগেটিভ করতে আমরা অভ্যস্ত। এটা ক্লাস 6 থেকেই শুরু হয়, 10 পর্যন্ত এটার আছে। এর অর্থ হলো যে অ্যাজ সুন অ্যাজ আই রিচড দ্য স্টেশন, যেই মাত্র আমি স্টেশনে পৌঁছালাম, মানে পৌঁছানো মাত্রই, যখনই স্টেশনে পৌঁছাইছি এইভাবে পা দিছি, পা দেওয়ার সাথে সাথেই দি ট্রেন লেফট, ট্রেন ছেড়ে চলে গেছে। স্টেশনে আমি আগে পৌঁছাইছি, তারপরে ট্রেন পৌঁছানোর সাথে সাথে, অবশ্য পৌঁছানোর কাজটা আগে হয়েছে, তারপরে ট্রেন ছেড়ে দিয়েছে। এগুলো যদি এখন এই ধরনের সেন্টেন্স আমরা নেগেটিভ করতে অভ্যস্ত, যেমন এখানে বললো এটাকে নেগেটিভ করো, তা সেটা ক্লাস 6 থেকে শিক্ষার্থীরা এটা পারে যে এই প্রথম যে অংশ, এটা নো সুনার দিয়ে শুরু করতে হয়, নো সুনার। আর এই অংশটা যেহেতু আগে ঘটেছে, এটাকে পাস্ট পারফেক্টে লিখতে হয়। দুটো কাজের মধ্যে তো দুটো ক্লোজ, তার ভিতরে অতীতে তুলনামূলকভাবে যেটা আগে ঘটে, এর অনেক ক্ষেত্রেই কিন্তু পাস্ট পারফেক্টে লিখতে হয় যেটা আগে ঘটে। আর কিছু ক্ষেত্র আছে ব্যতিক্রম, যে সেগুলো দুটোই পাস্ট ইনডিফিনিট হয়, সেগুলো এর আগেও ক্লাসেও বোঝানো হয়েছে। তো এখানে পাস্ট পারফেক্টে লিখব ঠিকই, কিন্তু হেড দিব আগে, তারপরে দিব হলো সাবজেক্ট। আইয়ের পরে সাবজেক্ট না, আইয়ের আগে হেড, এরপরে রিচড। এটা কিন্তু পাস্ট পার্টিসিপল, থার্ড ফর্ম। যেহেতু এটা পাস্ট পারফেক্ট, এটা রিচড, এখানে এটা পাস্ট ইনডিফিনিট বা সিম্পল, কিন্তু এটা কিন্তু পাস্ট পারফেক্টের পাস্ট পার্টিসিপল। এটা হেড আগে দিয়েছি, হ্যাড আই রিচড দি স্টেশন। এরপরে অন্য ক্লোজটা লেখার আগে আমরা লিখি দেন। এটা কোরিলেটিভ কনজাংশন, যে নো সুনার থাকবে প্রথম ক্লোজের আগে আর দ্বিতীয় ক্লোজের আগে হবে দেন। এটা পাস্ট ইনডিফিনিট হবে, দি ট্রেন লেফট। এটা অ্যাফার্মেটিভ, এটাকে ধরা হয় নেগেটিভ। যে স্টেশনে নো সোনার হ্যাড আই রিচ দ্য স্টেশনে পৌঁছানো মাত্রই ট্রেনটা কী করলো, ছেড়ে দিল। তো এরকম যদি পাস্ট ইনডিফিনিটে থাকে অ্যাজ সুন এজের অংশ, অন্যটা পাস্ট ইনডিফিনিট, এভাবেই আমরা করি। এখন ব্যতিক্রম যেখানে আসে সেটা হচ্ছে যে এটা পাস্ট টেন্সে থাকলো না, তখন কি করব? As soon as the babies grow up, comma, they fly away. মশার ক্ষেত্রে যে বাচ্চারা বড় হওয়ার সাথে সাথেই তারা উড়ে চলে যায়। অ্যাজ সুন অ্যাজ দ্য বেবিজ গ্রো আপ, এখন কিন্তু এইটা আছে প্রেজেন্ট ইনডিফিনিটে, বেবিজ গ্রো আপ,
পরেরটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, আর আগে ছিল হলো অ্যাজ সুন অ্যাজ, একটা পাস্ট ইনডিফিনিটে, অন্যটাও ছিল পাস্ট ইনডিফিনিট, আর এইটা প্রেজেন্ট ইনডিফিনিট, এইটাও প্রেজেন্ট ইনডিফিনিট। এক্ষেত্রে আমরা কিভাবে করব? এক্ষেত্রে যদি এটাকে নেগেটিভ করতে হয়, নেগেটিভ করতে হবে। পরীক্ষায় আসলো, তখন আমরা কি করব? আমরা তো জানি যে পাস্ট পারফেক্ট হয়, পরেরটা পাস্ট ইনডিফিনিট, কিন্তু এটা তো প্রেজেন্ট। তখন ওইটা যেমন এইখানে আগের ক্ষেত্রে যেমন পাস্ট পারফেক্ট হয়েছে, এইবার হবে এটা প্রেজেন্ট পারফেক্ট। এটা আগে ঘটছে, এটা প্রেজেন্ট পারফেক্ট হবে। তখন আমাকে তো হ্যাড তো কমন, কিন্তু এখানে আবার হ্যাভ না হ্যাজ সেটা দিতে হবে। এখানে যেহেতু সাবজেক্ট হচ্ছে দি বেবিস, এর সঙ্গে ম্যাচ করবে হলো হ্যাভ, দিব হ্যাভ। প্রেজেন্ট পারফেক্টে যাবো, এখন পাস্ট পারফেক্ট না, হ্যাভ। আর হ্যাভ দিচ্ছি এই বেবিসের কারণে। আবার যদি এটা সিঙ্গুলার থাকতো হয়তো হ্যাজ দিতাম, এই সাবজেক্টের সাথে ম্যাচ করে দিতে হবে। হ্যাভ দ্য বেবিস গ্রোন আপ হবে, যেহেতু পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট হবে, গ্রোন আপ, দেন থাকবে পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, দে ফ্লাই অ্যাওয়ে। দেখো পার্থক্য কি? আগেরটা পাস্ট পারফেক্ট করছিলাম, এইটা যেহেতু পাস্ট ইনডিফিনিট ছিল দুইটা, এটা পাস্ট পারফেক্ট, ওইটা পাস্ট ইনডিফিনিট করছিলাম, আর এইটা করতে হবে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট না, প্রেজেন্ট পারফেক্ট, পরেরটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তখনও ওই যে হ্যাভ হ্যাজ আগে আনতে হবে, সাবজেক্ট অনুযায়ী এখানে হ্যাভ আসলো যেহেতু প্লুরাল, আর এই ভার্বটা থার্ড ফর্মে চলে যাবে, পাস্ট পার্টিসিপল, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট। তারপরে আগের মতোই এখানে দেন দিয়ে এটাকে প্রেজেন্ট ইনডিফিনিটে লিখে দিতে হবে। এটা মানে এক্সেপশনালি এরকম আসে, ওইরকমই আসে, হুট করে একটা দেখা গেল যে এরকম দিয়ে দিল, তখন যে কী করবো? এটা আগেরটা করছো পাস্ট পারফেক্ট, এটাকে করবা প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভটা আগে দেবা, যেহেতু দি বেবিস প্লুরাল তাই হ্যাভ। আর যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার হইতো, সেই হিসেবে ভার্ব যেভাবে ম্যাচ করে হ্যাজও আসতে পারতো। এখানে যদি থাকতো ধরো যে আই, তাহলে এটা হ্যাভ হইতো, এটা যদি হি থাকতো এটা হ্যাজ হইতো। ভার্ব পাস্ট পার্টিসিপলে হবে, দেনও থাকবে পরের ক্লোজের আগে, এবং সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আগে এটা ছিল পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট করছে, এটা এবার প্রেজেন্ট পারফেক্ট, আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এই হলো ডিফারেন্স। এরপরে আরও আমরা কিছু এক্সেপশনাল রুলস দেখি, যেগুলো সাধারণ যেভাবে থাকে অন্যরকম আসে। তোমরা এই ধরনের সেন্টেন্সকে কমপ্লেক্স করতে অভ্যস্ত। হি ইজ টু উইক he is too weak to work। এটাকে কমপ্লেক্স করতে হবে। তো এটা তোমরা পারো যে এটা কিভাবে করে, যে যেহেতু এটা নেগেটিভ অর্থ বহন করে, যে হি ইজ টু উইক, সে এতটাই দুর্বল, হি ইজ টু উইক, সে এতটাই দুর্বল টু ওয়াক, সে হাঁটতে পারে না। এটা দুর্বলতার কারণে, এটা মাত্রাটা এত বেশি, একটুটা হচ্ছে মাত্রা বোঝাচ্ছে যে উইকনেসের মাত্রা কত, খুবই এত দুর্বল। তার রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে সে টু ওয়াক, সে হাঁটতে পারে না। এই দুর্বলতার মাত্রাধিক্যের কারণে টু উইক, এতটাই দুর্বল, যার ফলটা হচ্ছে কি টু ওয়াক, সে হাঁটতে পারে না। তো এগুলো তোমরা করো, তো স্বাভাবিক যেভাবে করো আমি তোমাদের মতো করেই রাখবো, যে হি ইজ সো, এই জায়গা সো দেই, এরপরে অ্যাডজেক্টিভ দেই, এই টুর জায়গা দেই সো, টু উইক, এরপরে একটা দ্যাট দেই, দ্যাট দিয়ে নতুন ক্লোজ তৈরি করি, সাবঅর্ডিনেট ক্লোজ, আবার সাবজেক্ট আনি, হি আনলাম, এখানে হি আছে, হি আনলাম, কিন্তু এটা নাউন থাকলে আবার এটা প্রোনাউন আনতে হবে। দ্যাট হি, এটা প্রেজেন্ট থাকলে লিখতে হবে ক্যানট,
এইভাবে লেখা যায়, CANNOT, এটা স্পেস দেওয়া যাবে না, ক্যানট, ক্যান আর নট আলাদা লেখা যাবে না, নয় লিখতে হবে ক্যান্ট, ক্যান্ট ওয়াক। এইভাবে আমরা করি যে টুর জায়গায় সো দেই, হি ইজ সো উইক, তারপরে আবার দ্যাট দিয়ে নতুন ক্লোজ করি, সাবজেক্ট আনি আবার, তারপরে প্রেজেন্ট টেন্স হলে ক্যানট, পাস্ট টেন্স হলে কুডেন্ট দেই বা কুড নট। ক্যানট একসঙ্গে লিখতে হয়, ক্যানট ওয়াক। এটা যে সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না, সেটাই আমরা এটা কমপ্লেক্স করলাম, কিন্তু এটা ভিন্নভাবে থাকতে পারে। সেটা হলো, এটা তো পরের অংশটা নেগেটিভ বোঝাচ্ছে যে সে দুর্বল, সে হাঁটতে পারে না, কিন্তু এইবার দেখো কি ঘটে। এইবার লক্ষ্য করো যে কি ঘটে। হি ইজ strong enough to walk 10 miles. 10 miles আর বাড়াইলাম না, এটা স্টেজ দেওয়া যাইতো। আচ্ছা, 12টা বেশি দিয়ে দিই এখানে। to walk 40 miles. এখন আগে টু নাই, উপরেরটা লিখে দিই, তাহলে তুলনা করলে ভালো বুঝবা। হি ইজ টু উইক টু ওয়াক। এটার ডিফারেন্সটা দেখো। এখানে যখন এই অ্যাডজেক্টিভের আগে যখন টু দেওয়া হয়েছে, টু, যে সে এতই দুর্বল যে তার রেজাল্ট হলো সে হাঁটতে পারে না, তখন আগে দেওয়া হয়েছে টু। টু দিলে আর এই টু দিলে এটা নেগেটিভ অর্থ বহন করে, যে সে পারে না। পরের অংশটা নেগেটিভ অর্থ, যে সে পারে না, এইটা রেজাল্ট বোঝাচ্ছে, এটা মাত্রা বোঝাচ্ছে যে উইকনেসের মাত্রা খুব বেশি, তার ফলাফল হচ্ছে যে টু ওয়াক, সে হাঁটতে পারে না। এটা নেগেটিভ অর্থ বহন করছে পরের অংশটা। কিন্তু যখন আমরা অ্যাডজেক্টিভের পরে অ্যানাফ দিই, অ্যাডজেক্টিভের পরেই অ্যানাফ বসে, নাউনের আগে বসে অ্যানাফ, আর অ্যাডজেক্টিভের বসে হলো পরে। যে হি ইজ স্ট্রং অ্যানাফ, অ্যাডজেক্টিভ হলে ওর পরে অ্যানাফ দিতে হবে মাত্রা বোঝাইতে হলে, আর নাউন হলে আবার আগে দিই, যে অ্যানাফ রাইস, এরকম, যে রাইসটা নাউন, তার আগে বসবে অ্যানাফ, আর অ্যাডজেক্টিভের পরে বসে। এই স্ট্রাকচার তোমাদের জানার কথা, যে হি ইজ স্ট্রং অ্যানাফ, সে, এটাও কিন্তু মাত্রা, যে এতটাই শক্তিশালী। তার ফল, এটাও টু দিছি, কিন্তু এইবার ফল কিন্তু অ্যাফার্মেটিভ, পজিটিভ, যে সে 40 মাইল হাঁটতে পারে। এখানে ছিল হলো পারে না, টু দিলে হলো পারে না, আর অ্যানাফ দিলে হলো সে 40 মাইল হাঁটতে পারে। তার স্ট্রংটা এতটাই বেশি যে সে 40 মাইল হাঁটতে পারে। আর এটা হলো টু দিলে হলো সে, এটাও মাত্রা বোঝাচ্ছে, এটাও মাত্রা, যে এতই দুর্বল যে সে পারে না। আর এটা অ্যানাফ দিলে হলো সে পারে। তখনও তুমি একই স্ট্রাকচারে করবা, কিন্তু পরের অংশটা নেগেটিভ হবে না, এই হলো পার্থক্য। যেহেতু পরেরটা নেগেটিভ বোঝাচ্ছে না, এখন হবে হি ইজ, এটাও আগে সো আনতে হবে, সো স্ট্রং। ওই টুর ক্ষেত্রেও যেমন সো আনছিল, এটাও সো, কিন্তু মাত্রা বোঝাচ্ছে যে সো স্ট্রং। সেই দ্যাটই আনবা তুমি আগের মতোই, সো স্ট্রং দ্যাট। আমি এটা করে দেখাই, তাহলে ভালো হবে। এটাকে করে দেখাই, তুলনা করতে পারবা। হি ইজ সো, হি ইজ সো উইক দ্যাট হি কান্ট ওয়াক, কান্ট ওয়াক। কমপ্লেক্স করতেছি আমরা, এটাকে কমপ্লেক্স করতেছি, কিন্তু এটা লিখে দিই, নাহলে আবার মনে করবা যে কি করতেছে। কমপ্লেক্স, এটাকেও ধরো যে কমপ্লেক্স করতে হবে। দেখো এখানেও যেমন সো দিছি, এখানেও সো স্ট্রং, কারণ টু দ্বারাও মাত্রা বোঝাচ্ছে, অ্যানাফ দ্বারাও কিন্তু মাত্রা বোঝাচ্ছে। নেগেটিভ হইলে আগে টু দিব, আর এর পরেরটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা দেবো অ্যানাফ।
এটাও এনাফ, সো স্ট্রং দ্যাটই দিব, এটার মতোই দ্যাট দিব। হি, এইবার কিন্তু ক্যান নট দিব না, এইবার দেব শুধু ক্যান। হি ক্যান ওয়াক 40 মাইলস। পার্থক্যটা লক্ষ্য করো, যখন আমরা আগে টু দিছি তখন মাত্রা এত বেশি যে পরেরটা পারে না, এই কারণে আমরা তার কমপ্লেক্স করছি। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান্ট, কি কত, ক্যান্ট ওয়াক, সে হাঁটতে পারে না। আর এইবারও কিন্তু মাত্রা, হি ইজ স্ট্রং এনাফ টু ওয়াক 40 মাইলস, এটাও কিন্তু মাত্রা বোঝাইছে, স্ট্রং কতটা, তার ফলে সে পারে 40 মাইল হাঁটতে পারে। এই কারণে এটাকে আমরা একইভাবেই করছি, হি ইজ সো স্ট্রং দ্যাট। পার্থক্য শুধু এখানে ক্যান্ট দিছি আর এখানে দিব ক্যান, আর এটা পাস্ট টেন্স হলে হয়তো কুড হবে। তো এরকম এনাফ দিয়ে যখন আসে তখন অনেকের কাছে এটা নতুন মনে হয় যে এটা আবার কি, এটা কিভাবে করব। বিষয়টা কিন্তু দেখো যে এটা টু দিলে হয় যে এত এত দুর্বল যে সে হাঁটতে পারে না, আর এনাফ দিলে সে এত শক্তিশালী যে হাঁটতে পারে, শক্তিশালী 40 মাইল হাঁটতে পারে সে। ঠিক আছে, এটা মুছে ফেলি। আমরা সাধারণ যেগুলো আসে আর তার সাথে ব্যতিক্রম কিভাবে হতে পারে এগুলো শো করতেছি, যে যাতে তোমরা এই ধরনের সিচুয়েশনগুলো ফেস করতে পারো বা শেখো ভালো করে। তোমরা সাধারণত এই ধরনের এক্সক্লেমেটরি করতে অভ্যস্ত আছো, যে শি ইজ এ ভেরি ব্রাইট গার্ল। তো এখন এখানে ভেরি থাকলো, ধরো এটাকে এক্সক্লেমেটরি করতে হবে, এক্সক্লেমেটরি করতে হবে। এগুলো অভ্যস্ত যে এ বা এন দিয়ে থাকলে তোমরা হোয়াট দিয়ে শুরু করো, তারপরে এ বা এন দাও, ভেরি বাদ যাবে, কারণ এই হোয়াটটাই ভেরির বোঝাচ্ছে, যে হোয়াট কত, এটাই ভেরি বোঝাচ্ছে, মাত্রাটা বোঝাচ্ছে, অতএব আর ভেরি লাগবে না। হট এ ব্রাইট, এটা অ্যানও হয়ে যেতে পারে, কারণ এই ভেরি বাদ যাওয়ার কারণে এটা যদি আবার ভাওয়েল প্রোনাউন্স দিয়ে শুরু হয়, সাউন্ড দিয়ে, তাহলে তো আবার এই যে এটা হবে, অ্যান হবে। ব্রাইট, হট এ ব্রাইট গার্ল, এটা দিলা, এরপরে দেওয়া হলো সাবজেক্ট আর ভার্ব দাও, শি ইজ। এখন অনেক সময় এই ভেরি, এটা ধরো যে ভেরি দিল না, এটা দিল এক্সট্রিমলি, এরকম কিছু থাকে যেটা মাত্রাধিক্য বোঝায়, যে এক্সট্রিমলি। তো এরকম যদি এক্সট্রিমলি থাকে ওটা কিন্তু ওরকম ভেরি বোঝায়, তখন কিন্তু একইভাবেই হবে, তখন ওই এক্সট্রিমলি বাদ যায় একইভাবে, যেমন ভেরি বাদ গেছে ওইখানে এক্সট্রিমলি বাদ যাবে, এই হলো পার্থক্য। তো এরকম থাকে যে তখন এক্সট্রিমলি থাকলো আর বুঝলো না যে কি করতে হবে, এটাকে রাখতে হবে না রাখতে হবে না, এরকম করে ফেলে। যেমন দিল, দি বি ইজ অ্যান এক্সট্রিমলি বিজি ইনসেক্ট। ওই যে ভেরি, এটা এক্সট্রিমলি মানে ভেরির কাজ করতেছে, তাহলে তখন হবে এই যে হোয়াট, যেহেতু এ ব্যান থাকলে হোয়াট দিয়ে শুরু হয়, এ হবে। এক্সট্রিমলি বাদ গেলে যেহেতু বিজি আসবে, অতএব এ হবে। এখন এক্সট্রিমলির আগে অ্যান আছে, কিন্তু এটা বাদ গেলে তো বিজি আসবে, তখন হবে এ। এটার খেয়াল করে দেবা, কারণ এটা তো এ বা অ্যান যে কোনো একটা হইতে পারে এই শব্দের কারণে। হোয়াট এ বিজি ইনসেক্ট দি বি ইজ, দি বি ইজ। শব্দ চেঞ্জ করলো আর ভয় পেয়ে গেলা, সেটা করার কিছু নাই।
এরপরে হলো, এটা মনে হয় বুঝছো, যেরকম যদি কিছু ভেরির মতো বা গ্রেডের মতো বেশি এরকম কোনো শব্দ থাকে মাত্রা বোঝায়, ওইটা বাদ যাবে, ওই হটের কারণে ওইটা আর লাগবে না। এরপরে যেটা আসছে সেটা ক্লাস 6 থেকে যেভাবে শুরু হয় আর কোথায় গিয়ে পৌঁছে, এখন গ্রেড অনুযায়ী তো কোশ্চেন আমাদের করতে হয়। যেই কোশ্চেনটা ক্লাস 6-এর জন্য হবে, 6-এও ট্রান্সফরমেশন আছে, 10-এও আছে, ইন্টারমিডিয়েটেও আছে। এখন 6-এর জন্য যেই ট্রান্সফরমেশন দিব সেটা তো আর ইন্টারমিডিয়েটের জন্য দেওয়া যেতে পারে, কিন্তু যেটা ইন্টারমিডিয়েট লেভেলে হবে সেটা তো ক্লাস 6-এ সেট করা তো ঠিক হবে না, কারণ গ্রেড অনুযায়ী কোশ্চেন হতে হবে, এটাই হলো ঠিক। কিন্তু আমরা অনেক সময় অনেক কোশ্চেন দেখি অনেক সেটারের, যে তারা ক্লাস 6-এর স্টুডেন্ট কিন্তু ইন্টারমিডিয়েটের একটা বই থেকে মানে ওই লেভেলের একটা কোশ্চেন এনে ক্লাস 6-এ সেট করে দিছে। এটা তারা নিজেদের কৃতিত্ব মনে করে যে তারা করছে, কিন্তু যাদের প্রপার ট্রেনিং আছে তারা কিন্তু এই কাজগুলো কখনো করবে না, কারণ ওখানে শেখানো হবে যে আপনি গ্রেড অনুযায়ী হাউ টু সেট কোশ্চেন, সেগুলো একটা চ্যাপ্টারই আছে বিএডে, যে কোশ্চেন সেট কিভাবে করতে হয়, কোশ্চেনের মানে কী গ্রেড অনুযায়ী হবে, তারপরে কোশ্চেনে কোনো অস্পষ্টতা থাকতে পারবে না, যেগুলো এক একজন এক এক ধরনের ভুল বুঝতে পারে। তা সেখানে যেমন অনেক মানে ওখানে বিস্তৃত আলোচনা আছে যে কোশ্চেনের মানে সেট করার সময় কি কি বিষয়গুলো গভীরভাবে লক্ষ্য করতে হবে। তার বাইরে গিয়ে অনেকে করে হয়তো কৃতিত্ব মনে করে, কিন্তু সেটা ভুল। এখন ধরো যে শুরু হয় যে মাস্টের যেটা, এটা ক্লাস 6 থেকেই ধরো শুরু হয়, যে হি মাস্ট গো দেয়ার, এটাকে ধরো নেগেটিভ করতে হবে। এটা তোমরা জানো, আমি জানাগুলোকে বিস্তৃত করতেছি, যে হি মাস্টে আমরা ক্যানট বাট দেই, এটার পরিবর্তে লিখি যে ক্যানট বাট গো দেয়ার, অর্থাৎ তার সেখানে যেতে হবে, মানে কি সে না গিয়ে পারবে না, সে না গিয়ে পড়ে। এটা ক্লাস 6-এর স্ট্যান্ডার্ড, ঠিক আছে। 8, 9, 10-এ দিতে পারবে, কোনো অসুবিধা নেই, ইজিগুলো দিতে পারবে। এখন এটাই একটু ঘুরিয়ে আসলো, মাস্ট না দিয়ে আসলো হলো হ্যাজ টু। এটাও তো তাকে সেখানে যেতে হবে, হি হ্যাজ টু গো দেয়ার, অতএব একই অর্থ যেহেতু বহন করে এটাও তাই হবে। এটা ধরো যে হচ্ছে একটু স্ট্যান্ডার্ড, যে মাস্ট দিয়ে অভ্যস্ত, তা হ্যাজ টু দিলে বা হ্যাভ টু দিলে সে কী করে, মানে একই অর্থ যেহেতু একইভাবে চেঞ্জ হবে। আর একটু আপগ্রেড, আর একটু অ্যাডভান্স করলো, যে হ্যাজ টু না দিয়া সে লিখলো সেটার হ্যাড টু, এটা আর একটু উপরে হয়তো দিল হ্যাড টু, তখন বুঝতে হবে তো এটা হ্যাভ টুরই তো পাস্ট ফর্ম হ্যাড টু, তাহলে এটা ওই পাস্ট ফর্মে চলে যেতে হবে। তখন এটা ক্যানট বাট না হয়ে কি হবে, কুড নট বাট। অন্য আর একটা উপায় আছে যে হেল্প দিয়ে করা যায়, ক্যান নট হেল্প। তো এখানে হবে তখন কুডেন্ট বাট গো দেয়ার, হ্যাড টু তো হ্যাভ টুরই পাস্ট, অতএব এখানে এসে হবে কুডেন্ট বাট গো দেয়ার বা কুডেন্ট হেল্প গোয়িং দেয়ার, সেভাবে লেখা যায়। কিন্তু এর চেয়েও আরও উপরে গেল, যে এর চেয়ে আরও উপরে গিয়ে যখন কোশ্চেনটা করলো, তখন ধরো যে তখন কি করব, এটাকে দেখা যায় যে একটু উপরের দিকে 9, 10-এ এইভাবে করে, এটা ক্লাস 6, 7-এ দেখা যায় না। হি ইজ কম্পেলড টু গো দেয়ার। এখন ঘাবড়ে গেল যে এরকম তো কোনো দিন দেখি নাই, কি আবার এটা। হি ইজ কম্পেলড টু গো দেয়ার, বি কম্পেলড টু, একটা ফ্রেজ আছে, বাধ্য হওয়া, মানে বি অবলাইজ টু, এটা তো একই অর্থ। তাই অর্থ যদি বোঝো যে হি ইজ কম্পেলড টু গো দেয়ার, মানে ওই তাকে যেতেই হবে,
তাহলে সেক্ষেত্রে একই হবে। হি, এই যে এটা বি, এম ইজ আর বি বলি আমরা, বি কম্পেল টু, এর জন্য হবে হি ক্যানট বাট গো দেয়ার, হি ক্যানট বাট গো দেয়ার, একই অর্থ, যেহেতু মাস্টের অর্থই বহন করতেছে এখানে। এটা ওয়াজ থাকলে হবে কুডেন্ট বাট গো দেয়ার, ওয়ার থাকলেও হবে, যদি দে ওয়ার কম্পেল টু গো দেয়ার, কুডেন্ট বাট গো দেয়ার, দে কুডেন্ট বাট গো দেয়ার। মানে এটা গ্রেট, ছোটোর থেকে আস্তে আস্তে মানে ধাপটা একটু উপরের দিকে যাওয়া, এইভাবে। তা এখন এভাবে যদি আসে, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, বিষয়টা একই, অর্থ বুঝলেই হবে, অর্থটা বুঝে করলে তখন আর এই ঝামেলা হয় না। এরপরে যেটা আসে যে তোমরা যেটা করো ক্লাস 6 থেকে শুরু হয়, এভরিবডি লাভস ফ্লাওয়ার্স। এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, একে ইন্টারোগেটিভ করতে হবে। তা এটা তো তোমরা করো যে এভরিবডি লাভস ফ্লাওয়ার, সবাই ফুলকে ভালোবাসে, অর্থাৎ কে ফুলকে ভালোবাসে না? যে কাজ সবাই করে সেগুলো তো আমরা অক্সিলারি আগে দিয়ে আনি না, অক্সিলারি ভার্ব আগে দিয়ে ইন্টারোগেটিভ করি না। যে কাজ সবাই করে তোমরা জানো যে সেগুলো যে হু দিয়ে করা হয়, যেগুলো সবাই করে। তাহলে এখানে আমরা হু দিয়ে করব, এবং অর্থ ঠিক রাখার জন্য অ্যাফার্মেটিভে করা হয় নেগেটিভ। তো যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল, হু ডাজেন্ট লাভ ফ্লাওয়ার্স, কে ফুলকে ভালোবাসে না, অর্থাৎ সবাই ফুলকে ভালোবাসে। খেয়াল রাখবা যেগুলো এভরিবডি বা এভরিওয়ান বা অল, যে কাজটা সবাই করে সেগুলো কিন্তু ওই ইয়েস নো কোশ্চেনে আসা যাবে না, যে অক্সিলারি আগে, এগুলোকে ডাব্লিউএস মানে হু দিয়ে করতে হবে। যে এটা সবচেয়ে ভালো অর্থ বহন করবে যে কে ফুলকে ভালোবাসে না, অর্থাৎ সবাই ফুলকে ভালোবাসে। এই লেভেল পর্যন্ত তোমাদের জানা আছে, সেটার অর্থ না বুঝলেও হয়তো সিস্টেম অনুযায়ী, মেথড অনুযায়ী করে ফেলো। কিন্তু এখন যদি ব্যতিক্রম আসে, ব্যতিক্রম যদি আসে যে এটাকে কয়ভাবে করা যায় সেটা আমরা একটু আরেকবার দেখাই নিলে ভালো হবে। যে এভরি বডি, ধরো লাইকস হিম, এটা 3 ভাবে করা যাবে সর্বোচ্চ। যে এটা যদি এখন আমরা নেগেটিভ করি, যে এর এখন নেগেটিভ করব, 3 ভাবে করা যাবে। সেটা হলো কি, প্রথমে হলো দেয়ার ইজ, এভরির জন্য দেয়ার ইজ নো লেখা হয়, তার সাথে বডিতে একসঙ্গেই বসে, এটা তো আলাদা করা যাবে না। দেয়ার ইজ নো বডি বাট দে, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে যেটা থাকে সেটা লিখি, কিন্তু এটা আলাদা লেখা যাবে না। নো বডিতে একসঙ্গে একটা শব্দ, নো বডি, তারপরে একটা বাট লিখি। লাইকস, এমন কেউ নেই যে তাকে ফুল ভালোবাসে, মানে তাকে পছন্দ করে না, সবাই তাকে পছন্দ করে। আর তোমরা এই বাটটা কিন্তু একটা মানে নেগেটিভ শব্দ, এখানে বাটের তো একাধিক অর্থ আছে, এখানে যে অর্থ বহন করে সেটা হলো হু নট, বাটের ভিতরেই নট আছে, যে দেয়ার ইজ নো বডি, কে তাকে পছন্দ করে না, মানে হুর সাথে নট আছে, বাট মানে এখানে হু বা হু ইজ নট, এটা নেগেটিভ, এই বাট হচ্ছে নেগেটিভ, যে কে পছন্দ করে না। এটাকে যদি তুমি আরেকভাবে করতে পারো, দেয়ার ইজ নো বডি, বাট তুমি দিবা না, এটা ইউজ করবা না, হু দিবা, ব্যক্তি হু,
তো বাট দিলে নেগেটিভ আছে আর নেগেটিভ করা লাগছে না, কিন্তু হু দিলে কিন্তু নেগেটিভ করতে হবে অর্থ ঠিক রাখার জন্য। হু তখন হবে ডাজেন্ট লাইক হিম, হু ডাজেন্ট লাইক, হু দিলে কিন্তু এইভাবে করতে হবে যে হু ডাজেন্ট লাইক হিম। বাট দিলে আর লাগবে না, কারণ বাট নিজেই নেগেটিভ, হুর সাথে নট আছে এমনি অটোমেটিক্যালি। হু ডাজেন্ট লাইক হিম, কে পছন্দ করে না। তৃতীয় ধারায় করতে পারবা যে তুমি নো দিয়ে করতে পারবে, দেয়ার ইজ নো না, শুধু নো। তবে সেটা সম্ভব যখন এই পরবর্তী ভাবকে বিপরীত অপোজিট করা যায় বা অ্যান্টোনিম জানা থাকে, অ্যান্টোনিম থাকে, যে নো বডি, নো বডি একসাথে হবে, নো বডি লাইকসের জায়গা দিতে হবে হলো ডিসলাইকস, নো বডি ডিসলাইকস হিম। এই তিনভাবে তুমি করতে পারবা। তবে তৃতীয়টা করা যাবে যদি ভাবটা থাকে, মানে তোমার বিপরীত জানা থাকে বা থাকে, তা না হলে এই ধারায় করা যাবে না। এই দুই ধারায় করা যাবে সবসময়। বাট দিলে আর নেগেটিভ করা লাগবে না, আর হু দিলে টেন্স অনুযায়ী নেগেটিভ। এটা যদি লাইক থাকতো হু ডিড নট লাইক, এইটা যদি এটা থাকতো হ্যাজ লাইকড, তাহলে হু হ্যাজ নট লাইকড, ওইভাবে নেগেটিভ করে দিতে হবে। যেটা করো এটা তোমাদের বোঝানো লাগবে না, কারণ ক্লাস 10 তো এত বিস্তৃত বোঝাতে হবে না, 6 হলে আরও ডিপলি বোঝাইতে হবে। এটা বোঝো। কিন্তু এখন যেটা প্রশ্ন আসছে সেটা যে এর চেয়েও ব্যতিক্রম কী থাকতে পারে। এটা লাস্ট, এর চেয়ে ব্যতিক্রম হলো কি, যে তোমার অলমোস্ট দিয়ে দিল আগে, অলমোস্ট এভরিবডি গোস দেয়ার। এর অর্থ হলো প্রায় সবাই সেখানে যায়, এর নেগেটিভ করতে হবে, একে নেগেটিভ করতে হবে। অলমোস্ট দিয়ে দিল যে সবাই যায়। এখন লক্ষ্য করে দেখো, আগে ছিল যে এভরিবডি, মানে দেয়ার ইজ নো বডি, এমন কেউ নেই যে ফুলকে ভালোবাসে না, সেখানে সবাই ভালোবাসে। আর এখানে কিন্তু সবাইকে বোঝায় না, যে অলমোস্ট এভরিবডি মানে প্রায় সবাই যায়, তাহলে এর অর্থ কিন্তু এই না যে সবাই যায়। এখন যদি তুমি এইখানে লেখো, যদি লেখো যে দেয়ার ইজ নো বডি, এটা দিয়ে তুমি শুরু করলা, তারপরে বার্ড গোজ দেয়ার লিখলা। যে ধরো এটা ভুল আমি লিখতেছি, বার্ড গোজ দেয়ার, তবে অর্থটা ভুল হবে কেন? তখন হবে যে এমন কেউ নেই যে সেখানে যায় না, এর অর্থ হলো সবাই যায়, কিন্তু এই অর্থ কিন্তু প্রায় একেবারে সবাই যায় না, প্রায় সবাই যায়, কিছু লোক বাদ থাকে। অতএব এইটা যে করলা, এটা করার অর্থ হলে যে এটা ভুল ট্রান্সফরমেশনে তো অর্থ ঠিক রাখতে হবে, এটা তো ভুল, কারণ সবাই তো সেখানে যায় না, প্রায় সবাই যায়। তো এক্ষেত্রে কী করা যেতে পারে? এক্ষেত্রে কি করা যেতে পারে অর্থ ঠিক রাখার জন্য? যে ধরো যে এখানে লিখতে হবে হলো দেয়ার ইজ, এইবার নো লিখবা না, এবার লিখবা দেয়ার ইজ হার্ডলি। আগে তো নো লিখছিল, যেমন কেউ নেই। দেয়ার ইজ হার্ডলি, হার্ডলি বললে তখন ওই যে খুব কমই আছে, তা হার্ডলির পরে তো এভরিবডি লিখতে পারবে না, লিখতে হবে এনিবডি। দেয়ার ইজ হার্ডলি এনিবডি, খুব কমই আছে। তারপরে ওইভাবেই করবা যে হু ধরো ডাজ নট গো দেয়ার, তখন তোমার দেয়ার ইজ নো দিয়ে করা যাবে না, দেয়ার ইজ হার্ডলি এনিবডি, হার্ডলির পরে নো দিবা না, এনি, দেয়ার ইজ হার্ডলি এনি বডি বা এনি মাদার যাই থাকুক, দেয়ার ইজ হার্ডলি এনি বডি, তারপরে তুমি নেগেটিভ হু ডাজ নট গো দেয়ার, সে সেখানে যায় না। তখন তোমার ওই দেয়ার ইজ নো দিয়ে করলে হবে না, কারণ অর্থ তো হবে দেয়ার ইজ নো করলে হবে হলো যে কেউ, মানে এমন কেউ নেই সেখানে যায় না, আর এখানে হবে যে কিছু যায় না, মানে প্রায় সবাই যায়, কিছু বাদ। এই কারণে দেয়ার ইজ হার্ডলি এনি বডি, খুব কমই আছে যে সেখানে যায় না, মানে অল্প সংখ্যক আছে যে যায় না, আর সবাই যায়।
তো এরকম অলমোস্ট থাকলে তখন কিন্তু নো না দিয়া হার্ডলি আর ওইটা এনি দিয়া, নো না দিয়ে এনি দিয়া তারপরে তুমি আগের নিয়মেই হু দিয়ে করবা। তো ক্লাস তো শেষ, টাইম আগেই বোধহয় শেষ হয়ে গেছে। এরকম অসংখ্য ব্যতিক্রম আছে, অসংখ্য ব্যতিক্রম আছে যেগুলো কোশ্চেন একটু ঘুরিয়ে করলে অনেকের জন্যই তারা বিব্রত অবস্থায় পড়ে। এই বিব্রত অবস্থায় যাতে না পড়তে হয় এই কারণে মানে খুব ভালো করে এবং বিভিন্ন ধরনের রুলস অর্থ সহকারে যখন আয়ত্ত করে তখন তার শিক্ষার ভিত্তি যেমন স্ট্রং হয় আর তার লাইফও সেইভাবে সে ওই মানে সে গড়তে পারে। এই ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে যদি আবার ক্লাস থাকে তাহলে আরও এক্সেপশনাল যে রুল অসংখ্য আছে এরকম, সেগুলো নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে।